ঢাকায় পাক দূতাবাস কর্মকর্তা আবরার আটকের পর ইসলামাবাদে বাংলাদেশ কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজ রহস্য এখনো অজানা। এটি পাকিস্তানের ধারাবাহিক প্রতিহিংসাপ্রবণ মানসিকতা, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক। কূটনৈতিক ইতিহাসে এটা একটা চিন্তা করার মতো ঘটনা। খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা এই কাজগুলো করছে। আন্তর্জাতিক কূটনীতিক যে সমস্ত রীতিনীতি পালন করা হয় সেটা তার লঙ্ঘনের শামিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিম মুনিয়াত। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ। ৬টি অভিযোগের ৪টি প্রমাণিত। গাজীপুরের বোর্ডবাজারে সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি। নিজেদের পক্ষে সাফাই গাইছেন এরশাদ ও রওশনপন্থী নেতারা। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গবেষকরা বলছেন বাংলাদেশে ঝুঁকি কম, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং বাংলাদেশের যুবাদের আগুন ঝরা পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ নামিবিয়ার। ৮ উইকেটের বিশাল জয়। কোয়ার্টার ফাইনালে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ নেপাল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে আটকের কয়েক ঘন্টার মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার নিখোঁজের ঘটনাকে প্রতিহিংসাপ্রবণ মানসিকতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে গত কয়েক মাস ধরে টানাপোড়েনের মধ্যে থাকা দুদেশের কূটনৈতিক সম্পর্কের কার্যত আরও অবনতি হবে। পাকিস্তান এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে দেশটির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নতুন করে নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা। আবারও নতুন মোড় নিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। সন্দেহভাজন গতিবিধির কারণে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা আবরার আটকের পর মুক্ত এবং প্রায় একই সময়ে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজ ও পরবর্তীতে তার সন্ধানের ঘটনাটিকে একেবারেই সহজভাবে দেখছেন না কূটনৈতিক মহল। পরপর ঘটা দুটি ঘটনা কাকতালীয় নাকি পরিকল্পিত তা তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীরকে নিরাপত্তার দায়িত্ব ছিল পাকিস্তানের। সে দায়িত্বে তাদের অবহেলা স্পষ্ট। অন্যদিকে আবরার ছিল মানি লন্ডারিং সহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে অভিযুক্ত। আর তাই বাংলাদেশে ঘটা ঘটনার পর পাকিস্তানে ঘটা ঘটনাটি পরিকল্পিত হলে তা শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পাকিস্তানি কূটনীতিক আবরারকে ধরে এবং তার কিছুক্ষণ পরেই একেবারে বলা যায় কাকতালীয়ভাবে নাকি সুপরিকল্পিতভাবে আমরা বুঝতে পারছি না, বাংলাদেশি কূটনীতিক জাহাঙ্গীরকে পাকিস্তান থেকে উধাও করে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং শিষ্টাচার বহির্ভূত এবং ইন্টারন্যাশনাল যে নর্মস, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি আছে, যে নীতিনীতিগুলো রাষ্ট্র ব্যবহার করে, ইউজ করে, এক্ষেত্রে তারা টোটালি লঙ্ঘন করা হয়েছে। আর তাই ঘটনাটি পাকিস্তান পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখে দেশটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক ও করণীয় নির্ধারণ করা উচিত বলে পরামর্শ তাদের। এটা তাদের খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা এই কাজগুলো করছে। ফলে আমাদের বোধহয় সময় এসছে চিন্তা ভাবনা করার যে আমরা সম্পর্ক, দুদেশের সম্পর্কটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব। ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তো বটেই, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে কূটনৈতিক ইতিহাসে এটা একটা চিন্তা করার মতো ঘটনা। এর আগে পাকিস্তানের দূতাবাস কর্মকর্তা ফারিনা আরশাদকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ থেকে সেদেশে ফেরত পাঠানো হলে পাকিস্তানও সেদেশে অবস্থিত বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফেরত পাঠায়। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হওয়ার পর
এ বিষয়ে গতরাতে জানিয়েছিলেন পাকিস্তান প্রবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস কর্মী জাহাঙ্গীর হোসেন অক্ষত অবস্থায় ফিরে এসেছেন বলে ইসলামাবাদের কয়েকজন কূটনৈতিক রিপোর্টার জানাচ্ছেন। সন্ধ্যায় একটা কোচিং সেন্টারে মেয়েকে নিতে যাওয়ার কথা ছিল জাহাঙ্গীর হোসেনের, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উনি সেখানে পৌঁছাতে পারেননি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরপরই তারা জাহাঙ্গীর হোসেনকে খুঁজতে শুরু করে। নিখোঁজ হবার 7 ঘন্টা পর জাহাঙ্গীর হোসেন ফিরে এসেছেন, কিন্তু উনি কিভাবে নিখোঁজ হলেন বা কিভাবে ফিরে এলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পুলিশ একাডেমি ও বোম স্কোয়াডকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। পাশাপাশি সন্ত্রাস জঙ্গিবাদ ও মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এই দুই রাজাকারের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে, যার মধ্যে 2টি অপরাধে ফাঁসি, অপর 2টি অপরাধে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। এদিকে ফাঁসির রায়ে পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলছে, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার বিষয়টি মীমাংসিত। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অবকাশ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির রায় পড়া শুরু হয় সকাল 10:30টায়। মোট 268 পৃষ্ঠার রায়ের সারাংশ ট্রাইব্যুনালের 3 বিচারপতি ভাগাভাগি করে পড়ে শোনান। চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি আনোয়ারুল হক জানান, এই দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 6টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে 2টি অভিযোগে ফাঁসি ও 2টি অপরাধে আমৃত্যুর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চার্জ নাম্বার 3 এবং 5-এ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই আসামিরা রাজাকার কমান্ডার এবং রাজাকার, তারা যে নৃশংস ঘটনা নেত্রকোনা শহরে এবং নেত্রকোনার আশপাশে থানাগুলোতে করেছিলেন, প্রসিকিউশনের সমস্ত সাক্ষী সাবত প্রমাণ নিয়ে আমার আসামিকে সাজা প্রদান করেছেন। এ রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে আসামিপক্ষ। এই রায়ের বিরুদ্ধে ওনারা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করবেন এবং এই আপিলে শুনানির মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের আসামি নির্দোষ খালাস প্রমাণিত হবে। ট্রাইব্যুনাল তার রায়ের শেষাংশে দেয়া পর্যবেক্ষণে বলেন, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে, এটা মীমাংসিত বিষয়। এরপরও শহীদদের সংখ্যা নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মনে করেন ট্রাইব্যুনাল। 30 লাখ শহীদের বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই রায়ের মধ্য দিয়েও রায় প্রদান করার মধ্য দিয়েও মাননীয় ট্রাইব্যুনাল সেই বিষয়ে যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে 30 লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বিতর্কের কোনোই অবকাশ নাই। রাজাকার কমান্ডার তাহের ও ননির রায়ের মধ্য দিয়ে 23টি মামলায় 26 জনের রায় ঘোষণা সমাপ্ত করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের বোর্ড বাজারে ম্যাট্রিক সোয়েটার কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বোর্ড বাজার এলাকার ওই সোয়েটার কারখানায় 8 তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে প্রায় 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কোটবাজার এলাকায় ম্যাট্রিক গার্মেন্টসে আগুন লাগিয়া মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যানজটে পুরো মানুষের মানে অনেক দুর্ভোগী হইতেছে। 7:30 বাজে আগুন লাগতে, এখন আগুন রানিং চলতে আছে এবং জ্বলতেছে, এটা আবার নিবারির চেষ্টা করতেছে ওরা, কিন্তু নিবতেছে না। সকাল থেকে আমরা ফায়ার ফাইটিং করতেছি কতটুক ডিফিকাল্টিসের ভিতরে, কারণ এখানে শর্টেজ অফ পানি এবং ওয়াটার, এখানে পানির পরিমাণ খুবই কম, তবু আমরা ম্যানেজ করে ফায়ার ফাইটিং করতেছি এবং আল্লাহর রহমতে অনেকটা আমরা আমাদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি। দুপুরের সময় আরও থাকছে 6 শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রাজধানীর সেই ক্লিনিকে আবারও চিকিৎসা অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মায়ের হাহাকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সুপার স্পেশালাইজড করার প্রকল্প সহ প্রায় 5,000 কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এ সময় বারডেম হাসপাতাল থেকে বিএসএমএমইউ এর মাঝে যাতায়াত সুবিধার্থে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি বিএসএমএমইউকে আরও বিশেষায়িতকরণ। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস বের হওয়া নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রকল্প এবং নগর অঞ্চলে ভবন সুরক্ষা প্রকল্প। মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য আড়াল করতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তথ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনাও করেন তিনি। বিবৃতি পড়লে মনে হয় যে বিএনপি ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আক্রমণাত্মক কুশ্রাব্য কথা বলতে পারার উপরেই তার মন্ত্রিত্ব নির্ভর করছে। ওনারা যতই মামলা দিচ্ছেন, যতই তারা মানে হামলা করাচ্ছেন, ততই কিন্তু থলের বিড়াল বেরোচ্ছে এবং প্রকৃত সত্য বেরিয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করার পর এবার নম্বর প্লেটবিহীন অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। বিআরটি এর নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ অভিযানের প্রথম দিনে অন্তত 250 সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে এ নিয়ে চরম ক্ষুব্ধ চালক এবং মালিক। কমলদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 1 দশক আগে চট্টগ্রামে 13,000 সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি দেয় বিআরটিএ। পরে নতুন আর কোনো অনুমতি না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনুমতি না পেলেও থেমে থাকেনি অবৈধ সিএনজি চলাচল। নগরীতে পুলিশের টোকেন নিয়ে চলছিল অতিরিক্ত 15,000 সিএনজি অটোরিকশা, আর অজুহাত ছিল উচ্চ আদালতের রিট। কিন্তু কয়েকদিন আগে উচ্চ আদালতের সে নিষেধাজ্ঞার মেয়াদ পেরিয়ে যাওয়ায় অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে আর কোনো বাধা থাকলো না। তারই অংশ হিসেবে শুরু হয় পুলিশের অভিযান। রেটগুলি খারিজ হয়ে যাওয়ার ফলে আপনার ওই সমস্ত সিএনজি তাদের আর রাস্তায় চলাচলের বৈধতা নাই। এই জন্য আমরা অভিযানে নেমেছি এবং আমরা যে কোনো শ্রেণীর যানবাহন যার বৈধ কাগজপত্র নাই, রেজিস্ট্রেশন নাই, সেগুলি রাস্তায় চলাচল করতে পারবে না, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানের প্রথম পর্যায়ে জব্দ করা হয় অন্তত 200 সিএনজি অটোরিকশা। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই অভিযান শুরু হয় ক্ষোভ প্রকাশ করে অটোরিকশা চালক এবং মালিকরা। ঋণ করে গাড়িটা কিনছি সরকারে মিটিংয়ে ওই হারুন টোকেন দেয়, এই কারণে টোকেন পাইছি দিকে আমরা গাড়ি কিনছি। কিস্তি কিভাবে চালাবো? পরে সরকার আমাদের ড্রাইভারের দিকে চায়া কিছু কিছু নাম্বার দিলে আমরা গাড়িগুলো চালাতে পারবো। টোকেন বন্ধ করার জন্য 2 দিন আগে বলে দিলে ওরা সবাই কিন্তু বেঁচে যায়। তো এখন আমরা কি করবো? সাধারণ মানুষ আমরা তো অনেক কষ্টের মধ্যে আছি। নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশাগুলোকে আইনগতভাবে বৈধতা দেওয়ার জন্য চালক এবং মালিকেরা যে আবেদন জানিয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই বলে দাবি বিআরটি এর। বৈধতার ব্যাপারে তো আমাদের ঢাকা এবং চিটাগং এর রেজিস্ট্রেশনের ব্যাপারে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে, সেখান থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটাই বাস্তবায়ন করব। একই সাথে মিটারে চলাচল বাধ্যতামূলক করা এবং অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলায় নগরীতে অটোরিকশা চলাচল অনেকটা কমে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কাঙ্ক্ষিত যানবাহন পায়নি যাত্রীরা। সময় সংবাদ, চট্টগ্রাম। জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তবে তাদের পক্ষ থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা না হলেও মার্কিন নাগরিকদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।
আর অন্তঃসত্ত্বা নারীদের ছোট মাথার শিশুর জন্ম দেওয়ার বিষয়ে এই ভাইরাস কতটুকু দায়ী তা আবিষ্কারে ব্যাপক গবেষণা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রাজিলে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে শনাক্ত করা হয় গেল বছরের অক্টোবরে। এর মাত্র 4 মাসে জিকায় সংক্রমিত অন্তঃসত্ত্বা নারীদের গর্ভে জন্ম নিয়েছে প্রায় 4000 ছোট মাথার শিশু। ব্রাজিল ছাড়াও 20টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের মধ্যে কেবল আমেরিকা মহাদেশে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন 40 লাখ মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিদ্ধান্ত আসে সংকট মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা চালানোর। তারই অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হলো। সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হলেও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এর সঙ্গে বিশেষ করে নিরাপদ থাকতে হবে অন্তঃসত্ত্বা নারীদের। মার্কিন অন্তঃসত্ত্বা নারীদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্কিন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। সত্যিকার অর্থেই এটি একটি উদ্বেগের বিষয় যে ছোট মাথার শিশু জন্মানোর পেছনে জিকা ভাইরাসের ভূমিকা থাকার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এই ভাইরাসের সঙ্গে বিকৃত মাথার শিশু জন্মলাভের প্রকৃত সম্পর্ক নিরূপণে প্রচুর তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণা কাজ চলছে। জিকা ভাইরাসবাহী এডিস মশার কামড় থেকে বাঁচতে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় বাড়ি বাড়ি ঘুরে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি হাতে নিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চলছে মশক নিধন কর্মসূচি। জাহিদুর রহমান, সময় সংবাদ। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশাই জিকা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী। তবে বাংলাদেশে এ রোগের ঝুঁকি কম হলেও এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক। আর বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসের আক্রমণ ঠেকাতে দরকার সচেতনতা। দেখুন আমার তৈরি প্রতিবেদন। বিশ্বব্যাপী নতুন এক আতঙ্কের নাম জিকা ভাইরাস। ভাইরাসটির সংক্রমণ ঘটেছে এমন কোন রোগীকে এডিস মশা কামড়ানোর মধ্য দিয়ে এটি স্থানান্তরিত হয়। পরে ওই মশা অন্যদের কামড় দিলে তা ছড়াতে থাকে। তবে সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি উঠে এসেছে তা হলো গর্ভবতী মায়েরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে শিশুটি মাইক্রোসেফালি বা ছোট আকৃতির মাথা ও ক্ষতিগ্রস্ত ব্রেইন নিয়ে ভূমিষ্ঠ হতে পারে। গত বছর মে মাসে ব্রাজিলে জিকার প্রাদুর্ভাব দেখা যায়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি দেশে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এদিকে গত 28 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভারত সহ যে কোনো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশে জিকা ভাইরাসের ঝুঁকি কেমন? এডিস মশা যেটা দিয়ে এটা ছড়ায় সেটা আছে, কিন্তু যেহেতু জিকা ভাইরাসটা বাংলাদেশে এখনো নেই সেহেতু আমরা এটাকে মনে করছি না যে এখনই আমাদের জন্য এটা অনেক চিন্তার কারণ। ভাইরাসটা বাংলাদেশে আসার ঝুঁকি কতটুকু? এই ঝুঁকিটা রিলেটিভলি কম, কারণ আমাদের দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে আমাদের যোগাযোগ অত বেশি নেই, সরাসরি যোগাযোগ নেই। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় শুধুমাত্র সচেতনতার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি এডিস মশা আমরা কন্ট্রোলে রাখি, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাইলে এটা ডেঙ্গুর জন্য আমরা যে ব্যবস্থা নেব একই ব্যবস্থা কার্যকরী হবে। এই জাতীয় জিকা অথবা চিকনগুনিয়া সবগুলির জন্য একই রকম ব্যবস্থা থাকবে। প্রচুর পানি খেতে হবে, প্রয়োজনে স্যালাইন খাওয়া যেতে পারে এবং শুধু প্যারাসিটামল ধরনের জ্বরের ওষুধ খেতে হবে, অন্য ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া যাবে না। গত শতাব্দীর 40-এর দশকে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় উগান্ডা ও মধ্য আফ্রিকার জঙ্গলে বাস করা বানরের মধ্যে। আর পরবর্তীতে 50-এর দশকে নাইজেরিয়ায় মানব শরীরে প্রথম এর অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা। তবে বাংলাদেশে এ ভাইরাসের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সংসদ সদস্যদের পদত্যাগ করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহলের সৃষ্টি করছে। এ ধরনের সিদ্ধান্ত দলকে সঠিক বিরোধী দলের ভূমিকায় রাখবে বলে মনে করছেন দলের এরশাদপন্থী নেতারা। অন্যদিকে রওশন এরশাদপন্থী নেতারা এটাকে রাজনৈতিক কৌশল বলে দাবি করছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত এরশাদের রাজনৈতিক চতুরতা হলেও সরকারি হস্তক্ষেপ ছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়।
বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। মাননীয় সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অধীনে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। কিন্তু মহাজোট সরকারের থেকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না বলে অনেকদিন ধরেই বলে আসছিলেন দলটির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এমন প্রেক্ষাপটে গত রোববার এরশাদের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে মন্ত্রিসভা থেকে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ব্যাপারে আলোচনা হলেও কবে নাগাদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। দলের এরশাদপন্থী নেতারা জানান, সত্যিকারের বিরোধী দল হিসেবে পরিচিতি পেতেই মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন দলের চেয়ারম্যান। আর বৈঠকে দলের রওশন এরশাদপন্থী নেতারা উপস্থিত না থাকলেও এটাকে অন্তর্কোন্দল বলতে নারাজ তারা। যেহেতু মন্ত্রিপরিষদেও আমাদের সদস্য আছে, কাজেই দুদিকেই আমাদের থাকা অবস্থানটা সাধারণভাবে জনগণ গ্রহণ করতে পারছেন না এবং তাদের চোখে এটা একটা সুবিধাবাদী নীতির মতো মনে হচ্ছে। কার্যকর বিরোধী দলের ভূমিকায় যে শূন্যতা, সেটা পূরণ করার জন্য আমরা মনে করি যে মন্ত্রিপরিষদ থেকে আমাদের সরে আসা বাঞ্ছনীয়। জাতীয় পার্টি কখনো দ্বিধাবিভক্ত হবে না। আমাদের কৌশলটা অন্যান্য রাজনৈতিক দল অনেক সময় বুঝতে পারে না। সমস্ত দায়িত্ব স্যারের উপর দিয়েছেন, এরশাদ সাহেবের উপরে। উনি দায়িত্ব পালন করলেই জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে এরশাদের রাজনৈতিক চতুরতা বলে মনে করছেন। জাতীয় পার্টির ভেতরের সংকট বড়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্বে একটা দ্বিধা বিভক্তি, একদিকে এরশাদ আর একদিকে রওশন এরশাদ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এরশাদের চাতুর্যপূর্ণ পদক্ষেপটি হচ্ছে যে এই প্রস্তাবটি বাজারে ছেড়ে দেওয়া। আর সরকার কখনোই চাইবে না যে জাতীয় পার্টি তাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুক। অবশ্য বিরোধী দল হিসেবে সরকার বিরোধী কোনো আন্দোলন করার পরিকল্পনা জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। চিকিৎসা অবহেলায় এক সপ্তাহে 6 শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানীর লালমাটিয়ার অভিযুক্ত সেই ক্লিনিকেই চিকিৎসা অবহেলায় মারা গেল আরও এক শিশু। এবারও একই অভিযোগ। এদিকে একমাত্র সন্তানকে বাঁচাতে বসতভিটা, সহায় সম্বল সবকিছু বিক্রি করে দেয়া বাবা মায়ের সম্বল এখন শুধুই হাহাকার। সন্তানহারা এক মায়ের এ যেন নিঃশব্দ আর্তনাদ। চোখে মুখে তার রাজ্যের বিস্ময়, অবিশ্বাস আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। নিউমোনিয়ায় আক্রান্ত 2.5 বছরের ছেলেকে শনিবার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করান জামালপুরের ইসলামপুর এলাকার হতদরিদ্র জুলিয়া বেগম। সেখান থেকে শিশু হাসপাতালে পাঠানো হলে দালালদের প্ররোচনায় রোববার নিয়ে আসেন লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে। জুলিয়া ও তার স্বামীর অভিযোগ, ভর্তির পর থেকেই তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে অবহেলার বিষয়টি। শেষমেশ বিয়ের পর 8 বছরের সাধনায় পাওয়া একমাত্র সন্তান মারফতকে সোমবার সন্ধ্যায় হারাতে হয় তাদের। বাড়ি ঘর বিক্রি করে 20,000 টাকা ক্যাশ ধরে হাতে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাটা তো আপনারা বাঁচান, সাথে কোনো ভালো ডাক্তার নাই, ভালো সিস্টার নাই, ওই কি একটা লেরাবের একটা ডাক্তার আছে। এই ক্লিনিকেই গত বছরের অক্টোবরে এক সপ্তাহে চিকিৎসা অবহেলায় প্রাণ হারায় 6 শিশু। এরপর উচ্চ আদালত ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেন। আদালতের নির্দেশের স্থগিতাদেশ নিয়ে ক্লিনিকটি পুনরায় চালুর কথা বলা হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পেশেন্ট এক্সপায়ার করার পর যেটা হয়েছে যে বিভিন্ন লোকজন তার সাথে কথা বলে তার সেও পাগল হয়ে গেছে। শিশু মারফতের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ক্লিনিক কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতে স্থানীয় রাজনীতিকদের মধ্যস্থতায় সোমবার রাতে চলে দফায় দফায় দেন দরবার। আমি সোশ্যাল রিপোর্ট করলাম, প্রস্তুত করলাম বাচ্চার, আমি বাচ্চা লাশ মর্গে প্রেরণ করবো, আইনের ব্যবস্থা হবে। পুলিশের এমন আশ্বাসের পর ভোর রাতে একটি অ্যাম্বুলেন্সে করে মারফতের মরদেহ পাঠানো হয় জামালপুরে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ শাকিল হত্যা মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জের হোসেনপুর এলাকা থেকে হত্যা মামলার মূল আসামি জামির হোসেন পিয়াস ও আসাদুজ্জামান পিয়াস ও সিফাত ইয়াসিন তোবাকে পুলিশ গ্রেফতার করে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে স্বীকার করে। মোট 14 জন যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এল পিয়াস নিজেই স্বীকার করেছে, সে
কিভাবে স্টেপ করেছে, কার হাতে কি অস্ত্র ছিল, তারা সকলেই স্বীকার করেছে। তিনজনই তাদের ভূমিকা সম্পর্কে বলেছে। আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। উন্নত জীবনের স্বপ্নে প্রায় 9 মাস আগে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঘর ছাড়েন বগুড়া ও জয়পুরহাটের 6 যুবক। স্থানীয় দালালরা তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও দীর্ঘদিন ধরে কোনো খোঁজ দিতে পারেনি। তবে সম্প্রতি রেড ক্রসের চিঠির মাধ্যমে স্বজনরা জানতে পারেন 6 জনই মিয়ানমারের একটি কারাগারে বন্দী রয়েছেন। অবশ্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন তাদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে। রবিউল ইসলাম রবির তোলা ছবি ও মাজিদুর রহমানের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চেষ্টা করতেছি, আপনাদের সহযোগিতা কামনা করি। আমার ছেলেদের অতি তাড়াতাড়ি বাড়িতে ফেরা আছে। বগুড়ার দুধচাচিয়া উপজেলার বিশা গ্রামের আবু ইউসুফের জন্য মাসের পর মাস চোখের জলে দিন কাটে তার বাবা সাইদুর রহমানের। শুধু সাইদুর রহমান নন, পার্শ্ববর্তী এলাকা জয়পুরহাটের গোপীনাথপুর গ্রামের আরো 5 পরিবারের একই দশা। ভালো রোজগারের আশায় 2015 সালের 27 এপ্রিল তারা একসাথে পাড়ি দেয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হয় তারা। 6 মাস পর পরিবারগুলো জানতে পারেন রাখাইন স্টেটের সিটওয়ে কারাগারে আটক রয়েছে তারা। 10 মাস হচ্ছে স্বামী কাছে দুটো জামাইয়ের পাতত ভাত দিতে পারেন। আমি কিভাবে কাটাই? আমরা চাই আমার আব্বা বাড়িতে ফিরে আসুক তাড়াতাড়ি। বিশা গ্রামের শফিকুল জানায় স্থানীয় দালাল আমির হোসেন ও বাহাজুলের মাধ্যমে কক্সবাজার হয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমায় সে সহ 116 জন। পথে থাইল্যান্ডের একটি পাহাড়ে তুলে দালালরা অমানবিক নির্যাতন করে তাদের। তবে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা দিয়ে সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসে শফিকুল। মারধর করেছে, টেকা লিছে, কলার পাতা কাঁকড়া, জীবন বাঁচানোর জন্য আর কি, যাই যেটা খাদ্যকার খাচ্ছে। ঘটনার সত্যতা জানতে আমির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান জয়পুরহাটের ফুলদিঘি বাজারে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আগেই পালিয়ে যান তিনি। তবে মোবাইলে জানান ব্যস্ত আছেন, পরে কথা হবে। আপনার মাধ্যমে যে মালয়েশিয়া নিয়ে গেছিলেন তাদের কি অবস্থা কি এখন? না ওটা তো কোনো সমস্যা নাই। এদিকে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মিয়ানমারের কারাগারে আটকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আমরা সরকারিভাবে যে করণীয়গুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি। তা আমি আশাবাদ ব্যক্ত করছি যে খুব শীঘ্রই তারা মাতৃভূমিতে ফিরে আসবে। স্থানীয় দালাল আমিন বাহাজুল সহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফের 22 দালাল চক্র সমুদ্রপথে মানব পাচারের সাথে জড়িত। সময় সংবাদ, বগুড়া। হঠাৎ করেই বরগুনায় বেড়েছে বিদ্যুৎ ভোগান্তি। গত 1 সপ্তাহ ধরে দিন ও রাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ সরবরাহ। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। অবশ্য বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং নয়, বিদ্যুৎ লাইনে সমস্যা হওয়ায় অনিচ্ছাকৃতভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এসএম সিফাতে তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। এসএসসি পরীক্ষার্থী বর্ষা সন্ধ্যা থেকে বিদ্যুৎ না থাকায় মোমের আলোয় প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বরগুনায় বেশ কিছুদিন ধরে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। তাই চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। সকালে বিদ্যুৎ থাকে না, আবার রাত্রেও থাকে না, তো আমাদের বিদ্যুৎ চলে গেলে তো মোম জ্বালাতে পড়তে হয়। বিদ্যুৎ ঘন ঘন যায় এবং টাইমিংটাও বেশি, 6-7 ঘন্টা বা 4-5 ঘন্টা এরকম করে সব সময়ই থাকে, মানে থাকে না। এদিকে শীতের মধ্যেও বিদ্যুতের এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবারও আন্দোলনে নামার কথা জানালেন নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির নেতারা। যদি শীতের দিনে এই লোডশেডিং হয় তাহলে গরমের দিনে আমি বুঝি না যে আরো কত ভোগান্তি এই বরগুনার মানুষের হবে। বিদ্যুৎ বিভাগের টপ লেভেলের কর্মকর্তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে আর কোনো সমস্যা হবে না, কিন্তু এইখানের যে কর্মীরা আছেন তারা ঠিকমতো কাজ করে না। তারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে বরগুনায় বিদ্যুতের সমস্যা থাকতো না। আমরা খুব শীঘ্রই আবার আন্দোলন কর্মসূচি দেবো, কেননা এই অবস্থা কিছুতেই আমরা মেনে নিতে পারি না। অবশ্য বিদ্যুৎ বিভাগ বলছে গ্রিড স্টেশনে সংস্কার কাজ চলায় নির্ধারিত বরাদ্দের মধ্যে বিদ্যুৎ দিতে হচ্ছে তাদের। 132/33 কেভি যে ট্রান্সফরমার থাকে সেই ট্রান্সফরমারেও তাদের আপগ্রেডেশন মেইনটেনেন্স কাজ করছে এবং তার জন্য তারা খুব কম লোডের ভিতরে আমাদেরকে থাকতে বলছে। শীতের সময় জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ বিভাগের 7.5 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, কিন্তু বর্তমানে গ্রিড সাব স্টেশনে সংস্কার কাজ চলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে 5.5 মেগাওয়াট। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দুপুরের সময় আরো থাকছে
রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবার জমবে বইমেলা। বেশি ক্রেতা দর্শনার্থীর উপস্থিতির পাশাপাশি বাড়বে কেনা বেচাও, আশাবাদ প্রকাশকদের। এবং নিউ ইয়র্কে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘন্টায় $15 বাস্তবায়নের পক্ষে লড়াইয়ের ঘোষণা গভর্নরের। এই মজুরি যথেষ্ট নয় বলছেন প্রবাসী বাঙালিরা। বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই, তবে জঙ্গি হুমকি আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া সোমবার শেরপুরে উদ্ধার হওয়া অস্ত্র বিএনপি জামায়াত সরকারের সময়ের, সে সময় প্রশ্রয় পাওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরাই সেগুলো রেখেছিল। থ্রেট নেই এই কথাটা আমি কখনো বলবো না। থ্রেট সবসময় ছিল, সবসময় আছে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের জনগণ এই ব্যাপারে খুবই সচেতন। ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা ছিল সেগুলো বিগত সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিত, সেগুলিরই একটা চিহ্ন আপনারা গতকাল শেরপুরে দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো বিচ্ছিন্নতাবাদীকে, বাংলাদেশে কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে হাব তৈরি করার সুযোগ দিচ্ছেন না, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে এন্টারটেইন করি না। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমে এলেও রাজশাহী, নাটোর, পাবনা ও গাইবান্ধায় এখনও ঠান্ডা আর অতিরিক্ত কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে রাজশাহী অঞ্চল। এ কারণে সকাল 9:30টার দিকে সূর্যের দেখা মিললেও তেমন তাপ ছিল না। যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। সাধারণ মানুষকে তাই একটু বেলা করেই দৈনন্দিন কাজে বের হতে দেখা গেছে। নাটোরে শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার তীব্রতা। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ভোরে যাদের কাজে বের হতে হয়েছে, ঘন কুয়াশার কারণে তাদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে পাবনায়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর কাজে যোগ দিতে না পেরে চরম কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। এছাড়া গাইবান্ধায়ও শীতের তীব্রতা কিছুটা কমে এলেও কুয়াশা এখনো কাটেনি। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় গত কয়েকবারের মন্দা কাটিয়ে উঠবে এবারের অমর একুশে গ্রন্থমেলা, এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এছাড়া তারা মনে করছেন মেলার পরিসর এবং স্টল সংখ্যা বাড়ায় গেলবারের চেয়ে বেশি ক্রেতা দর্শনার্থীর উপস্থিতির পাশাপাশি বাড়বে বেচাকেনাও। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে গ্রন্থমেলা যেন বাঙালি চেতনা ও মননে জাগিয়ে তোলে মাতৃভাষার প্রতি ভালোবাসার ভিন্ন মাত্রা। আর এই আয়োজনে প্রকাশকরা যেমন ব্যস্ত থাকেন পাঠকের কাছে নতুন বই তুলে দিতে, তেমনি বই প্রেমীরাও অপেক্ষায় থাকেন প্রিয় লেখকের নতুন বই হাতে পাওয়ার। এবারের মেলার পরিসর বাড়ার সুযোগে অংশ নিয়েছে অনেক নতুন প্রকাশনা সংস্থা। তারা আশাবাদী পাঠকের হাতে ভালো বই তুলে দেয়ার। আমাদের প্রত্যাশাটা সবসময় পজিটিভ আর কি। অবশ্যই ভিড় হবে, আমাদের বই মানুষে কিনবে, এটা আমরা মনে করি। বর্তমান আধুনিকতার সঙ্গে তাল মিলে প্রকাশকরা তার আধুনিকতাকে ছড়িয়ে দিচ্ছে। মেলা ঘুরে দেখা গেল স্টলে স্টলে ঘুরে প্রিয় লেখকের নতুন বইটি খুঁজে ফিরছেন পাঠকরা। অংশগ্রহণকারী প্রকাশনী সংখ্যা বাড়ায় দর্শনার্থীরাও এবারে জানা অজানা অনেক লেখকের বই দেখতে পাচ্ছেন মেলায়। বই পড়তেই সবসময় ভালো লাগে, তো নতুন নতুন অনেক বই আছে, কেনার ইচ্ছা আছে। কাঙ্ক্ষিত বই পাওয়া যাচ্ছে, আমাদের পছন্দের বই আমরা নিতেছি, কয়েকটা বই নিলাম। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় গেল বছরগুলোর তুলনায় এবারের বইমেলা আরো বেশি জমে উঠবে বলেও প্রত্যাশা করেন আয়োজকরা। 150 প্রতিষ্ঠান বেশি থাকায় এবং পাঠক সমাবেশ এবার অনেক বেশি হবে। দেশের অবস্থা ভালো মনে করছি, তো তাতে মনে হচ্ছে যে ব্যাপক একটা সাড়া পাবো। গেল বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা যেখানে 20টা বই কেউ করতে একেবারে সর্বনিম্ন, তারা হয়তো 16টা করেছে। এবার কিন্তু আমাদের হাত আরো বেড়ে গেছে। আমরা আশা করছি যে একটা বইপ্রেমী মানুষের একটা জোয়ার তৈরি হবে, পুরো দমে বিক্রি শুরু হবে, আরো মানুষ উৎসাহ নিয়ে আসবে। রুটিমদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমনই বই হয়। অংশগ্রহণকারীরা মনে করছেন দেশ দেশান্তর থেকে এমন বইয়ের সন্ধানেই বই কিনতে ছুটে আসবেন বইপ্রেমীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে ফাস্ট ফুড প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $15 ঘোষণা দিয়ে সব কাজের জন্যই এই মজুরি বাস্তবায়নের পক্ষে প্রয়োজনে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কুমো।
তার এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে শ্রমিকদের মজুরি বাড়ানোর বন্ধকতাকে স্থায়ীভাবে দূর করার অঙ্গীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে নিউ ইয়র্কের জীবনযাত্রায় ঘন্টায় $15 মজুরিও যথেষ্ট নয় বলে জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে 2002 সাল থেকে মজুরি বৃদ্ধির আন্দোলন করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অবশেষে শুক্রবার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার 1,50,000-এরও বেশি ফাস্টফুড শ্রমিকের ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্ত গ্রহণ করে। কেবল ফাস্টফুড নয়, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম মজুরি $15 করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবার ঘোষণা দেন নিউ ইয়র্কের গভর্নর। শ্রমিকদের মজুরি নিয়ে গেল কয়েক দশক থেকে বৈষম্য চলে আসছে। নিউ ইয়র্কের শ্রম বিভাগ ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারে এ সংক্রান্ত বোর্ডের সুপারিশ গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম। আমরা সব শ্রমিকের মজুরি প্রতি ঘন্টায় $15 করার প্রস্তাব করছি। এর বাস্তবায়নে প্রয়োজনে যুদ্ধে নামার ঘোষণা করছি। নিউ ইয়র্কের গভর্নরের এই প্রস্তাবকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি মজুরি সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেন তিনি। মজুরি বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন বাইডেন। শুধু নিউ ইয়র্কে নয়, সব রাজ্যেই আমরা মজুরি বৃদ্ধির চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের মজুরি একই জায়গায় থেমে আছে। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগেই মজুরি সমস্যার সমাধান করতে চাই আমরা। এদিকে ন্যূনতম মজুরি $15ও যথেষ্ট নয় বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে আয়করও বাড়তি বোঝা বলে জানান তারা। আপনি 1 টাকা ফাঁকি দিতে পারবেন না, 25 পয়সা বন্ধ ফাঁকি দিতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতেই হবে। আগে ট্যাক্স কাটতো $30 পার উইক, এখন ট্যাক্স কাটে পার উইক $60। যেটা বাড়লো সেটাই চলে গেল। নিউ ইয়র্কের জীবনযাত্রার সাথে যেরকম ব্যয়বহুলতা সবকিছু বেড়েছে, খাবারের দ্রব্যমূল্য বা জামা কাপড় বলেন, সবকিছুর মধ্যেই এটা আসলে হচ্ছে না। আয় থেকে আমাদের ব্যয় বেশি নিউ ইয়র্কে, সো আমাদের অবশ্যই উচিত $15 আওয়ার করার। আর ডাঙ্কিন ডোনাট এখন $10.50 করে আওয়ার ইজ নট এনাফ ফর অল পিপল। ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির বাড়তি $1.8 বিলিয়ন, সরকারি কোষাগারে $5.5 মিলিয়ন রাজস্ব বাড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে 6,40,00,000 শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার শান্তি আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সৌদি সমর্থিত আসাদ বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNC। সোমবার জেনেভায় জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে প্রথমবারের মতো বিরোধী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এই আলোচনা চলবে বলে জানায় বিবিসি। তবে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে বিরোধীরা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ অন্যান্য বিশ্বশক্তির ওপর আলোচনার অগ্রগতি নির্ভর করছে বলে জানিয়েছে জাতিসংঘ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার শান্তি আলোচনায় যোগ দিয়েছেন প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা। জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনায় HNCর যোগদানে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে প্রায় 5 বছর ধরে চলে আসা সংঘাত সহিংসতার অবসানে নতুন আশার সঞ্চার হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো ও পর্যবেক্ষকদের মনে। তারা একে মূল দর কষাকষি শুরুর আগে প্রারম্ভিক আলোচনা হিসেবে দেখছেন। তবে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিস্টিউরা প্রকাশ করেছেন সতর্ক প্রতিক্রিয়া। তিনি বলেন, সিরিয়ার সংকটের অবসান তখনই হবে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ বিশ্ব শক্তিবর্গ সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে। ভিয়েনা আলোচনার সময় বলা হয়েছিল সরকার ও বিরোধী দলের যোগদানের মাধ্যমেই জেনেভায় সিরিয়ার যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। সিরিয়ায় এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি প্রয়োজন, তবে তা অনেকাংশেই নির্ভর করছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর উপর। এদিকে শান্তি আলোচনায় যোগ দিলেও এতে দ্রুত উল্লেখযোগ্য অগ্রগতি না হলে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আসাদ বিরোধী জোট HNC। রাশিয়া যেন সিরিয়ার সরকারের উপর চাপ প্রয়োগ করে, সেজন্য মস্কোর কর্মকর্তাদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও চেয়েছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। অভিবাসীদের চাপ সামলাতে আপাতত মেসিডোনিয়া সীমান্ত খুলে দেওয়া হলেও সামনের সপ্তাহ থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এদিকে জার্মান ডানপন্থী দলের নেতার অবৈধ অভিবাসন ঠেকাতে শরণার্থীদের ওপর গুলি চালানোর বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রিস সীমান্তবর্তী মেসিডোনিয়ার গেফগেলিজা শহরের এই রেল স্টেশনে সোমবার অন্তত 600 অভিবাসীকে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায়। তাদের অপেক্ষা ট্রেনের আশায় হলেও এদিন ট্রেন বন্ধ ছিল। অভিবাসীদের ট্যাক্সিতে নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন ট্যাক্সি চালকরা রেল লাইন অবরোধ করলে বন্ধ হয়ে যায় পশ্চিম ইউরোপমুখী ট্রেন চলাচল। তবে নিরাপত্তার স্বার্থে ট্যাক্সি এড়িয়ে চলার কথা জানান শরণার্থীরা। ট্রেন আপনাকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে। ট্যাক্সির ভাড়া ট্রেনের মতো হলেও সেখানে নিরাপত্তা নেই। এই শহর আমার অচেনা। লাভের আশায় ট্যাক্সি চালক আমাকে অনেক পথ ঘোরাতে পারে বা জিনিসপত্র রেখে অন্য কোথাও ফেলে যেতে পারে। অভিবাসীদের চাপ সামলাতে মেসিডোনিয়া কর্তৃপক্ষ সম্প্রতি ট্রেনের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি আগের চেয়ে কম সময়ের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সামনের সপ্তাহ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে গ্রিসের চিত্র ভিন্ন। সোমবার পাইরিয়াস উপকূলে ভেড়ে 8000 অভিবাসীবাহী একটি জাহাজ। দেশের যুদ্ধ চলছে, পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছি। ইউরোপমুখী এই বিপুল সংখ্যক অভিবাসীর মধ্যে নিখোঁজ 10,000-এরও বেশি অভিভাবকহীন শরণার্থী শিশু পাচারকারী চক্রের কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা পুলিশ সংস্থা ইউরোপোল। অনেক শিশুর নাম শরণার্থীর তালিকাভুক্ত হয়েছে ঠিকই, কিন্তু গ্রিসে পৌঁছানোর পর তাদের কোনো হদিস মিলছে না। আমরা জানার চেষ্টা করছি ওই শিশুগুলো কোথায়, কাদের সঙ্গে আছে। এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পুলিশকে গুলি চালানোর ক্ষমতা দেওয়ার বিষয়ে জার্মানির ডানপন্থী দলের নেতা ফ্রাউকে পেত্রি যে প্রস্তাব করেন তা বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যারা জার্মানিতে আশ্রয় নিতে আসছে তাদের ওপর অস্ত্র তাক করা হবে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রসঙ্গ। নামিবিয়াকে গুড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজারে আফ্রিকার দেশটিকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের স্পিন ভেলকিতে তছনছ হয়ে নামিবিয়া অল আউট হয় মাত্র 65 রানে। জবাবে 34 ওভার বাকি থাকতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান মিরাজের দল। 5 ফেব্রুয়ারি মিরপুরে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই হোঁচট খায় নামিবিয়ান যুবারা। দলীয় 6 রানে সাইফুদ্দিনের বলে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নামিবিয়ান ওপেনার লাফতি। এরপর নিকো দাভিনকে সঙ্গ দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান অধিনায়ক জেন গ্রিন। পরে দাভিন আর লোহান মিলে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ইয়াং টাইগারদের স্পিনারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারালে ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইন আপ। নিকো দাভিন 19 ও লোহান 17 রান করেন। বাকিরা 2 অঙ্কের কোটা ছুঁতে পারেননি। অধিনায়ক মিরাজ, শাওন ও আরিফুল ইসলাম 2টি করে উইকেট নেন। এই ম্যাচে ইউথ ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ 74 উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 13 রানে আউট হন 2 ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসান। তবে উইকেট আগলে রেখে বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দেন জয়রাজ শেখ ও নাজমুল হোসেন শান্ত। জয়রাজ 34 ও শান্ত 14 রানে অপরাজিত থাকেন। এদিকে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নামিবিয়ার বিপক্ষে এমন জয়ে দলের সবার অবদানকে বড় করে দেখছেন মিরাজ। অন্যদিকে স্বাগতিকদের বিশাল জয়ে বাংলার যুবাদের প্রশংসা করলেন নামিবিয়ার কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান তারা। বাংলাদেশ ভালো খেলেছে, জয়টা তাদের প্রাপ্য। বাংলাদেশের স্পিনাররা সত্যি এদিন দারুণ করেছে। আমরাও প্রত্যাশা মতো খেলতে পারিনি। উপমহাদেশের কন্ডিশনে এটাই আমাদের প্রথম খেলা। স্পিন অ্যাটাকের বিপক্ষে খেলাটা সত্যি অনেক চ্যালেঞ্জ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছি, সো আমি অনেক খুশি এবং আমাদের টিমের সবাই অনেক খুশি। এবং আরও যে জিনিসটা যে এইখানে খুশি থাকলে শেষ করলেই হবে না, বাট আমাদের অনেক দূরে যেতে হবে। আমি যখন লাস্ট উইকেটটা পাই তখন টিমের সবাই আমার কাছে আসে এবং আমাকে খুব জড়িয়ে ধরে এবং সবাই আমাকে নিয়ে অনেক উদযাপন করে। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। জিকা ভাইরাসের কারণে রিও অলিম্পিক আসর বাতিল হবে না বলে জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশ্বাস, মূল ইভেন্ট শুরুর আগে যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে মশাবাহিত এ ভাইরাসটি নিয়ন্ত্রণে চলে আসবে।
চলতি বছর আগস্টে শুরু হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক। আর প্রথমবারের রিও ডি জেনিরোতে এই আসরের আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। তবে সম্প্রতি সময়ে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রিও অলিম্পিকে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে ব্রাজিল সরকার নিশ্চিত করেছে, গর্ভবতী নারীদের ছাড়া আসরে অংশ নেওয়া অ্যাথলিট এবং দর্শনার্থীদের জন্য জিকা ভাইরাস আতঙ্কের কিছু নয়। তবে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাসের বিষয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাচ মনে করেন 6 মাস পর অলিম্পিক ইভেন্ট শুরুর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজ রহস্য এখনো অজানা। এটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ, মন্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ। ৬টি অভিযোগের 4টি প্রমাণিত। গাজীপুরের বোর্ডবাজারে সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি। নিজেদের পক্ষে সাফাই গাইছেন এরশাদ ও রওশনপন্থী নেতারা। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গবেষকরা বলছেন বাংলাদেশের ঝুঁকি কম, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং বাংলাদেশের যুবাদের আগুন ঝরা পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ নামিবিয়ার। ৮ উইকেটের বিশাল জয়। কোয়ার্টার ফাইনালে ইয়ং টাইগারদের প্রতিপক্ষ নেপাল। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।